হ্যালো স্টুডেন্টস, প্রশ্ন বিচিত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব ক্লাস 7-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য গণিতের যে 4 নম্বর প্রশ্নপত্র, তোমাদের যে রায়মার্টিন বই রয়েছে, সেই রায়মার্টিন বইয়ের 167 পাতা খুলে দেখো। 167 পাতায় যে পেজটা রয়েছে, বারডোয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল যে পেজটা রয়েছে, সেই পেজের দেখবে 1, 2, 3, 4, 5, 5-এর দাগ পর্যন্ত আমি আগের ভিডিওতে করে দেখিয়েছি। এই ভিডিওতে তোমাদের জন্য আমি করাবো 6, 7, 8, 9, 10, 11 এবং 12। এই 12 দাগ পর্যন্ত তোমাদেরকে আমি করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। দেখো, প্রথমে যেটা রয়েছে 6 দাগের বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। তোমরা বইটাকে একটু সামনে রাখবে, রায়ান মার্টিন বইয়ের। সরল করো। দেখো 6 দাগের 1-এর অঙ্কটা, 6 দাগের 1-এর অঙ্কটা কি আছে? সরল করতে বলেছে a স্কয়ার প্লাস b স্কয়ার গুণিত a স্কয়ার মাইনাস b স্কয়ার, ওকে, প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার গুণিত b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস a স্কয়ার গুণিত c স্কয়ার মাইনাস a স্কয়ার। ঠিক আছে, এটা মান নির্ণয় করতে বলেছে। তো দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে দেখো এইটাকে যদি আমি a ভাবি আর এটাকে যদি b ভাবি, ঠিক আছে, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার তার স্কয়ার মাইনাস b স্কয়ার তার স্কয়ার, এই হলো। বা সেকেন্ড ব্র্যাকেটটা না দিলেও চলে যাবে, অসুবিধা নেই। প্লাস এটা কি হবে? b স্কয়ার তার স্কয়ার মাইনাস c স্কয়ার তার স্কয়ার প্লাস c স্কয়ার তার স্কয়ার মাইনাস a স্কয়ার তার স্কয়ার, এই জিনিসটা হলো। তাহলে এবার দেখো a স্কয়ার তার স্কয়ার মানে কত? a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4, ওকে। তাহলে প্লাস a টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 কেটে গেল, মাইনাস b টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 কাটলো, মাইনাস c টু দি পাওয়ার 4 প্লাস c টু দি পাওয়ার 4 কাটলো, কেটে 0 অ্যান্সার হয়ে গেল। তোমরা 6 থেকে 2-এর অঙ্কটা দেখো, গুণ করতে বলেছে। তো এই অঙ্কটা কিভাবে করব? প্রথমে যেটা করব, এই যে দেখো সংখ্যাগুলো অর্থাৎ যে সহগগুলো রয়েছে, যেমন দেখো এটাতে রয়েছে -4/3, এটাতে রয়েছে হাফ, আর এটাতে রয়েছে কত? -6। এইগুলোকে আমি প্রথমের দিকে করে নেব একদম। -4/3, ঠিক আছে, এইটা গুণিত কত আছে? 1/2 গুণিত -6, ঠিক আছে। আমি প্রথম যে সহগগুলো রয়েছে সেই সহগগুলোকে আমি আলাদা করে নিলাম। এরপর দেখো কি আছে? গুণিত x স্কয়ার, এখানেও দেখো x রয়েছে, গুণিত এখানেও দেখো x রয়েছে, ওকে। এবার y গুলো দিচ্ছি, তাহলে y গুণিত এখানে y এর স্কয়ার গুণিত এখানে y, আবার এরপরে দেখো এখানে z স্কয়ার, তাহলে z গুণিত z স্কয়ার। এরপরে এখানে দেখো কাটাকুটি করব, 3 দিয়ে 6 কে যদি কাটে 3 দুগুণে 6, আর 2 দিয়ে 2 কে কাটলে 2 1 2, ওকে। তাহলে এখানে মাইনাসে মাইনাসে কি হচ্ছে? প্লাস হচ্ছে, আর 4 1 4, আবার 4 1 4, তাহলে এখানে 4 এসে গেল। x স্কয়ার x আর x, এখানে পাওয়ার গুলো কি আছে? 1 আছে। তাহলে গুণের ক্ষেত্রে কি হয়ে যায়? পাওয়ার গুলো সূচকের নিয়ম অনুযায়ী গুণের ক্ষেত্রে পাওয়ার গুলো যোগ হয়ে যায়। তো 2 প্লাস 1 প্লাস 1 ইনটু এখানে দেখো y আছে 1 2 1, তাহলে y টু দি পাওয়ার 1 যুক্ত 2 যুক্ত 1, আবার z এর মাথায় দেখো 1 1 2, তাহলে 1 প্লাস 1 প্লাস 2, তাহলে কি আসছে? 4 x টু দি পাওয়ার 2 আর 1 3 আর 1 4, x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 2 আর 1 3 আর 1 4, আর z টু দি পাওয়ার 4, ঠিক আছে। এইটা অ্যানসার হয়ে গেল। এরপরে 7-এর দাগে দেখো, 7-এর দাগে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। দুটো অঙ্ক দেওয়া রয়েছে। 1-এর অঙ্কটা কি বলছে? m প্লাস 1/m সমান, 7-এর দাগের 1-এর অঙ্কটা দেখো, m প্লাস 1/m সমান কি বলা আছে? p - 2,
m প্লাস 1/m সমান p মাইনাস 2 বলা রয়েছে, তাহলে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার এর মান বার করতে বলেছে। ঠিক আছে, তো আমি এখানে একটা সূত্র লিখি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর সূত্রটা জানি, দেখো a প্লাস বি তার স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা আমরা জানি। তাহলে এটাকে আমি ওই সূত্রেই ফেলবো, তাহলে এমটাকে m তার হোল স্কোয়ার প্লাস এখানে 1/m তার হোল স্কোয়ার। দেখো এমটা হচ্ছে a আর 1/mটা হচ্ছে b ধরলাম, তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তাহলে কি হবে a প্লাস b মানে m প্লাস 1/m তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু m ইন্টু 1/m। ওকে, তাহলে এখানে m কেটে গেল। এবার দেখো m প্লাস 1/m এর মান কত বলে দিচ্ছে, p মাইনাস 2, তাহলে p মাইনাস 2 বসিয়ে দিলাম, তার স্কোয়ার মাইনাস 2। তাহলে এবার a মাইনাস b তার স্কোয়ারের সূত্র আমরা জানি, a মাইনাস b তার স্কোয়ার হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রে ফেলছি। তাহলে p টা হচ্ছে a আর 2টা হচ্ছে b, তাহলে p স্কোয়ার মাইনাস 2 ইন্টু p ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার মাইনাস 2। দেখো p স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4p প্লাস 2 দুগুণে 4, 2 এর স্কোয়ার মানে 2 দুগুণে 4 মাইনাস 2। এবার p স্কোয়ার মাইনাস 4p প্লাস 4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়ে গেল, তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ারের মান হয়ে গেল p স্কোয়ার মাইনাস 4p প্লাস 2। এরপর 2 এর অঙ্কটা দেখো, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার মাইনাস 3, এটাকে কি বলেছে, দুটি বর্গের অন্তরূপের প্রকাশ। দুটি বর্গের অন্তরূপের প্রকাশ মানে হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে। দেখো এটা একটা বর্গ, এটা একটা বর্গ, এই দুটোর অন্তর মানে হচ্ছে বিয়োগফল, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের আকারে এটা আমাকে নিয়ে আসতে হবে। তো দেখো কিভাবে করছি, এইটাকে আমি লিখতে পারবো, দেখো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এই মাইনাস 3টাকে লিখতে পারবো মাইনাস 2 মাইনাস 1 হলো। তাহলে a স্কোয়ার এই দুইটাকে মধ্যখানে নিয়ে আসতে, তাহলে মাইনাস, দেখো 2 ইন্টু a ইন্টু 1/a প্লাস 1/a তার স্কোয়ার মাইনাস 1। দেখো এই যে মাইনাস 2টা, এই মাইনাস 2টা এইটাকে লিখেছি, দেখো 2ab, a মানে হচ্ছে এইটা আর এখানে b মানে হচ্ছে এই 1/a, এটা লিখলাম। a যদি কেটে যায় তাহলে মাইনাস 2 থেকে যাচ্ছে, এইটা মাইনাস 2, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, কার সূত্র, a মাইনাস b, b মানে হচ্ছে 1/a তার স্কোয়ার মাইনাস 1, 1টাকে লিখতে পারবো 1 স্কোয়ার। এবার দেখো এইটা স্কোয়ার একটা বর্গ রাশি, আবার 1 স্কোয়ার একটা বর্গ, তাহলে দুটো বর্গের অন্তর মানে হচ্ছে বিয়োগফল হবে, তাহলে এটাকে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার আকারে প্রকাশ হয়ে গেল। এরপরে 8 দাগের গুলো বলেছে, দেখো 8 দাগে বলেছে উৎপাদককে বিশ্লেষণ করতে বলেছে, এটা অথবা এটা করতে বলেছে। তো এটাকে কিভাবে করব, দেখো x স্কোয়ার মাইনাস 2xy, আমি যদি এখানে প্লাস y স্কোয়ার করি, দেখো তাহলে এটা একটা সূত্র চলে আসছে, তাই না, x মাইনাস y তার স্কোয়ারের সূত্র চলে আসছে। আর সঙ্গে সঙ্গে দেখো এখানে মাইনাস 3y স্কোয়ার আছে, আমি এখানে প্লাস y স্কোয়ার নিয়েছি, আমি যদি এটাকে মাইনাস 4y স্কোয়ার করি, দেখো প্লাস y স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার, এটা যদি যোগ বিয়োগ করি তাহলে কি হচ্ছে মাইনাস 3y স্কোয়ার। ওকে, তাহলে এবার এখান থেকে এই পর্যন্ত সূত্র হচ্ছে x মাইনাস y তার স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার মানে 2y তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2 স্কোয়ার মানে 2 দুগুণে 4 আর y স্কোয়ার হলো। এবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ x মাইনাস y প্লাস 2y হলো আর x মাইনাস y মাইনাস 2y, এটা হলো। তাহলে x মাইনাস y প্লাস 2y কত হবে, প্লাস y, আর এখানে কি হবে x মাইনাস y মাইনাস 2y মাইনাস 3y, এটা অ্যান্সার। এরপর দেখো x টু দি পাওয়ার 8 মাইনাস y টু দি পাওয়ার 8, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো কি করব, x টু দি পাওয়ার 4 তার স্কোয়ার করলাম মাইনাস y টু দি পাওয়ার 4 তার স্কোয়ার। ঠিক আছে, মানে 4 দুগুণে 8 হলো, এটা 4 দুগুণে 8, তার মানে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রে আমি ফেললাম। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 মানে a প্লাস b ইন্টু a মাইনাস b,
এই হলো। এবার এটা আমি রেখে দেবো x⁴ প্লাস y⁴, ওকে। আর এটাকে লিখবো দেখো x² তার স্কোয়ার মাইনাস y² তার স্কোয়ার। এই তাহলে x⁴ প্লাস y⁴, এটা হলো, এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে x⁴ প্লাস y⁴, x² প্লাস y², আর এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে x প্লাস y ইন্টু x মাইনাস y। এরপর 9 দাগে আমি চলে আসছি। দেখো কি আছে, বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। একটা বলছে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 3:2 বলে দিয়েছে, পরিসীমা 160 মিটার, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হিসাব করি। তো এখানে দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা আমার কত বলে দিয়েছে 3:2, তাহলে দৈর্ঘ্যটা আমি 3x আর প্রস্থটা 2x ধরে নিয়েছি। তাহলে এটা 9 দাগের একটা। তাহলে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 3x কি বলে দিয়েছে মিটার বলে দিয়েছে, তাহলে 3x মিটার, আর প্রস্থ 2x মিটার, কারণ দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বলে দিয়েছে 3:2, তাহলে ওটাকে আমি ধরতে পারবো দৈর্ঘ্যটা 3x মিটার আর প্রস্থটা হচ্ছে 2x মিটার। তাহলে পরিসীমা কি হবে, আয়তক্ষেত্রের পরিসীমা, দেখো আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x প্লাস প্রস্থ হচ্ছে 2x। তাহলে কত বেড়েছে দেখো 2 গুণিত 3x আর 2x 5x, আর 5 দুগুণে 10x এত মিটার। এবার এখানে বলে দিয়েছে যে পরিসীমা হচ্ছে 160 মিটার। তাহলে দেখো প্রশ্নানুসারে কি হচ্ছে 10x সমান হচ্ছে 160, তাহলে x সমান কত হয়ে যাবে 160/10, 10 16 10কে 160, তাহলে x সমান হয়ে গেল 16। তাহলে দৈর্ঘ্য কত পেলাম, অতএব দৈর্ঘ্য কত 3 গুণিত 16 মানে 3 16 48 মিটার, আর প্রস্থ তাহলে কত পেয়ে গেলাম, প্রস্থ হচ্ছে 2 গুণিত 16 অর্থাৎ 16 দুগুণে 32 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম, তাহলে ক্ষেত্রফল তো পেয়েই যাব। তাহলে অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ অর্থাৎ 48 গুণিত 32 এত বর্গ মিটার। এটা গুণ করতে হবে, দেখো 48 কে 32 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2 8 16 6 হাতে 1 4 দুগুণে 8 হাতে 9, আবার 3 8 24 4 হাতে 2 3 4 12 13 14, 6 9 4 13 3 হাতে 1 4 থেকে 5 1, তাহলে 1536 বর্গ মিটার অ্যান্সার। এরপর দেখো 10 দাগের যে অঙ্কগুলো রয়েছে, 10 দাগের যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে জ্যামিতি রয়েছে, অর্থাৎ এগুলো খাতার মধ্যে আমাকে এঁকে দেখাতে হবে, তো বোর্ডে এটা হবে না, এটা আমি লাস্টে করে দেখাবো। তার আগে আমি 11 দাগের এবং 12 দাগের অঙ্কগুলো করিয়ে দিই। দেখো 11 দাগের কি বলছে, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একটা বলছে বর্গক্ষেত্র ও রম্বসের পার্থক্য লিখতে বলেছে, বর্গক্ষেত্র আর রম্বস। দেখো 11 দাগের একটা, প্রথমত চিত্রটা আগে আঁকি। দেখো এটা হচ্ছে বর্গক্ষেত্র, ঠিক আছে, এই হচ্ছে বর্গক্ষেত্র, আর রম্বস হচ্ছে এই। বর্গক্ষেত্র আর রম্বসের মধ্যে তফাৎটা হচ্ছে, দেখো আগে মিলটা বলে নি, মিলটা কোথায় আছে, এর যে 4টে বাহু রয়েছে না, বর্গক্ষেত্রের 4টে যে বাহু রয়েছে সেই 4টে বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান। রম্বসের ক্ষেত্রেও কিন্তু সেই এদের 4টে বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান, ঠিক আছে, দুজনের ক্ষেত্রে কিন্তু সমান।
এর ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি হয়, প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি হয়। রম্বসের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। দেখো কোণগুলো কিন্তু 90 ডিগ্রি নয়, তাহলে এটা একটা তফাৎ হতে পারে। আর একটা কি লিখবো, এই যে বর্গক্ষেত্রে দেখো দুটো যে কর্ণ, এই দুটো কর্ণের দৈর্ঘ্য কিন্তু সমান, আর এর ক্ষেত্রে কিন্তু কর্ণের দৈর্ঘ্য দুটো সমান নয়। তার কারণ হচ্ছে দেখো এটা যেমন সমান ভাবে রয়েছে না, এটা এরকম চাপা রয়েছে একটুখানি, সেই কারণের জন্য কর্ণ দুটো কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এটা দুটো পার্থক্য, তাহলে এটা বর্গক্ষেত্র, এটা রম্বস। এরপরে বলছে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম কাকে বলে। ট্র্যাপিজিয়াম কাকে বলে, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, অপর দুটি বাহু তির্যক। যেমন ধরো এরকম, এই এটা হচ্ছে ট্র্যাপিজিয়াম, ঠিক আছে। অর্থাৎ এই দুটো বাহু এক জোড়া বিপরীত বাহু হচ্ছে সমান্তরাল, আর এই দুটো হচ্ছে তির্যক। সমান্তরাল না হওয়া মানে তির্যক হবে, তো এই দুটো বাহু হচ্ছে তির্যক। এইবার যে ট্র্যাপিজিয়ামে তির্যক বাহু দুটো সমান, অর্থাৎ এই যে দৈর্ঘ্যটা আর এই যে দৈর্ঘ্যটা, এই দুটো দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে বলবো এটাকে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। তাহলে যে ট্র্যাপিজিয়ামের তির্যক বাহু দুটি সমান তাকে বলবো সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। এরপর বলছে সামান্তরিকের তিনটে ধর্ম লিখতে বলেছে। এটা হচ্ছে ধরো একটা সামান্তরিক, এই সামান্তরিকের তিনটে ধর্ম কি কি হবে, ধরো সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হয়। এক নম্বর কি হয়, বিপরীত বাহুগুলো সমান। সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হবে, এর সঙ্গে এটা সমান, এর সঙ্গে এটা সমান। আর কি হবে, বিপরীত কোণগুলো সমান, এর সঙ্গে এটা সমান, এর সঙ্গে এটা সমান। হলো 2 নম্বর। আর একটা কি দেখাবো, 3 নম্বর হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়, অর্থাৎ এটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল, এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল। তার তিনটে জিনিস কি দেখালাম, বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল, আর কি বিপরীত কোণগুলো সমান। 3 বলছে দেখো ঘূর্ণন প্রতিসাম্য। দেখো এখানে বলছে ঘূর্ণন প্রতিসাম্য কোণ, ঘূর্ণন প্রতিসাম্য কোণ এবং ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা বলতে কি বোঝো, ঠিক আছে। দেখো প্রথমে এই চিত্রটা ভালো করে লক্ষ্য করো। এই চিত্রটা ঘূর্ণন কেন্দ্র, অর্থাৎ যে বিন্দুর চারদিকে ছবিটা পিকচারটা ঘুরবে, ধরো এই বিন্দুটার চারদিকে, এই বিন্দুটাকে যদি আমি ঘূর্ণন কেন্দ্র বলি, এটাকে যদি ঘূর্ণন কেন্দ্র বলি, তাহলে এর সাপেক্ষে মানে এটাকে কেন্দ্র করে আমার এটা ঘুরবে, ঠিক আছে। এটা ধরো এটা ঘোরাবার ফলে ধরো এটা এক পাক বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল ঘোরালাম, ধরো এই পজিশনটাকে এখানে নিয়ে এলাম, এইটা তাহলে এখানে চলে আসবে, এটা এখানে চলে আসবে, এটা এখানে, মানে এটা এই জায়গায় নিয়ে এলাম, এটা এই জায়গায় চলে এলো, এটা এই জায়গায় চলে এলো, এটা এই জায়গায় চলে এলো, ঠিক আছে। জাস্ট এক পাক যদি ঘোরায়, এক পাকও নয়, মানে 4 ভাগের 1 ভাগ, এটা এই জায়গায় চলে আসা, তাহলে কি হচ্ছে, এই বিন্দুর সাপেক্ষে পুরো চিত্রটা যদি ঘোরে আবার কিন্তু আগের অবস্থানে ফেরত আসছে, তাই না। এটাকে যদি আমি এই দিকে নিয়ে আসি, ধরো এটা 1 2 3 4, এটা ঘোরানোর ফলে তাহলে এটা 1 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, ঠিক আছে। এইরকম তাহলে এটাকে যদি ঘোরানো হয় তাহলে কিন্তু সেম পজিশনে আবার ঘুরে আসবে, আবার যদি একবার ঘোরানো হয় দেখবে এই পজিশনে চলে আসবে। তার মানে কি বারে বারে ওই একই রূপটা তার ফেরত আসছে, ঠিক আছে। তো সংজ্ঞাটা বলছে এখানে যে তোমাদের বইয়ে দেখবে 213 পাতায়, যে ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে নির্দিষ্ট কোণে ঘুরিয়ে ঠিক আগের মতো দেখানোকে ঘূর্ণন প্রতিসাম্য বলা হচ্ছে। এই হচ্ছে ডেফিনেশনটা, ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে, ঠিক আছে, নির্দিষ্ট কোণে ঘোরানো, মানে আমি এটা 90 ডিগ্রি যদি অ্যাঙ্গেলে ঘোরানো হয় তাহলে আগের অবস্থায় আবার দেখানোর যে ঘটনা, দেখানোর যে ব্যাপার সেটা কি বলা হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য। আর সব থেকে কম যত ডিগ্রি কোণে ঘূর্ণনের ফলে চিত্রটি নিজের সঙ্গে মিলে যায় সেই কোণকে বলা হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য কোণ। অর্থাৎ এটা এটা ধরো আমি এইরকম পজিশনে
এক পাক ঘোরা মানে এক ঘাট ঘোরালাম, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘোরানো হয় তাহলে দেখবো আবার আগের অবস্থানে মিলে যাচ্ছে। ঠিক আছে, 180 ডিগ্রিতে ঘোরালেও কিন্তু আগের অবস্থানে মিলবে, 270 ঘোরালেও আগের অবস্থানে মিলবে, এমনকি 360 ঘোরালেও কিন্তু আগের অবস্থানে ফিরবে। কিন্তু সব থেকে কম কত ডিগ্রি ঘোরালে বলেছে আবার আগের অবস্থান ফেরত পাবো, অর্থাৎ 90 ডিগ্রি যদি ঘোরায় তাহলে আমি কি হচ্ছে আগের অবস্থান ফেরত পাচ্ছি। তাহলে সব থেকে কম যত ডিগ্রি কোণে ঘূর্ণনের ফলে চিত্রটি নিজের সঙ্গে মিলে যায় তাকে বলা হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য কোণ। ঠিক আছে, এটা তোমাদের বইয়ের কিন্তু 213 পাতায় রয়েছে। আর ঘূর্ণন পজিশন মাত্রা হচ্ছে বলছে সম্পূর্ণ একবার ঘুরে আসে। ধরো এই যে 1 নম্বর পজিশন আছে, 1 নম্বর এইটাকে আবার ঘুরিয়ে নিয়ে এসে যদি এই জায়গায় নিয়ে আসি তাহলে যতবার যতবার সে প্রথম অবস্থানের সঙ্গে মিলে যাবে তত সংখ্যাটাকে বলা হচ্ছে তার মাত্রা। এইটা এই জায়গায় আসতে গেলে দেখো, যখন এটা এখানে আসছে একবার মিলে যাচ্ছে, এখানে আসছে একবার মিলছে দুবার, এখানে একবার আসছে মিলছে, এখানে একবার যাচ্ছে, মানে 4 বার মিলছে। ঠিক আছে, ওই প্রথম অবস্থানে আসতে গিয়ে 360 ডিগ্রি ঘুরতে গিয়ে 4 বার মিলছে, সেই জন্য এর মাত্রা হচ্ছে 4। তো কি লিখবো, সম্পূর্ণ একবার ঘুরে আসতে অর্থাৎ 360 ডিগ্রি কোণ ঘুরতে যতবার প্রথম অবস্থার সাথে সম্পূর্ণভাবে মিলে যাবে সেটাই হচ্ছে ঘূর্ণন প্রতিসাম্য মাত্রা। আশা করি তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। এরপরে দেখো বলছে ত্রিভুজের মধ্যমা কাকে বলে। ত্রিভুজের মধ্যমা হচ্ছে, ধরো এই একটা ত্রিভুজ আমি নিচ্ছি, ঠিক আছে, যে কোনো ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজের মধ্যমা বলতে ধরো এটা শীর্ষবিন্দু, আমি এই বিপরীত বাহুর মধ্যবিন্দু নিলাম। ঠিক আছে, এই বাহুটার মধ্যবিন্দু নিলাম, মধ্যবিন্দুর সঙ্গে সংযোজক যে সরলরেখা এটাকে বলা হচ্ছে মধ্যমা। আবার এই দিকের ক্ষেত্রে যদি বলি এর মধ্যবিন্দু যদি এটা নিই তাহলে এর সঙ্গে এটা যোগ করলে এটা হচ্ছে মধ্যমা। আবার এদিকের মধ্যবিন্দু যদি এটা নিই তাহলে এর সঙ্গে এটা যোগ করলে এটা হচ্ছে মধ্যমা। ঠিক আছে, এগুলো হচ্ছে ত্রিভুজের মধ্যমা। তাহলে মধ্যমার ডেফিনেশনটা আমরা কি বলবো, যে কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা অংশকে বলা হচ্ছে মধ্যমা। আর একটি সমদ্বিবাহু ত্রিভুজের মধ্যমা কটি? একটা সমদ্বিবাহু ত্রিভুজ বলতে ধরো এইরকম, এই দুটো বাহু সমান, এর মধ্যমা এইটা যদি নিই তাহলে এটাও মধ্যমা, এখানে এটা নিলে এটাও মধ্যমা, এখান থেকে এটা নিলে এটাও মধ্যমা। ঠিক আছে, মধ্যমা কিন্তু 3টিই হবে। ঠিক আছে, যে কোনো ত্রিভুজই হোক না কেন। এরপর কি আছে, 5 দাগে বলছে প্রদত্ত চিত্র থেকে একজোড়া অনুরূপ কোণ, একজোড়া একান্তর কোণ, একজোড়া বিপ্রতীপ কোণ লিখতে বলেছে। তো আঁকাটা আগে এঁকে নিই। দেখো এবি আর সিডি, ঠিক আছে, এবি আর সিডি দুটো সমান্তরাল সরলরেখা, বা এখানে বলে নেই যেহেতু এবিসিডি দুটো সরলরেখা, আর ইএফ হচ্ছে ভেদক, ইএফ হচ্ছে ভেদক, আর এখানে জি আর এই বিন্দুতে ছেদ করেছে। তো প্রথমে কি বলছে, অনুরূপ কোণ। অনুরূপ কোণ হচ্ছে, আমি ধরো এটা 1 2 3 4 5 6 7 8 নাম দিলাম, তাহলে 1 এর সঙ্গে 5, 3 এর সঙ্গে 7, 2 এর সঙ্গে 6, আর 4 এর সঙ্গে 8, 4 এর সঙ্গে 8, এইগুলো হচ্ছে অনুরূপ কোণ। ঠিক আছে, একান্তর কোণ কোনটা, জেড আকৃতি বিশিষ্ট কোণ, অর্থাৎ এই গেল এই গেল এই গেল 3 আর 6, তাহলে 3 6 একান্তর, আর এদিকে দেখো এই গেল এই গেল এই গেল, তাহলে 4 আর 5, 4 আর 5, 4 আর 5, এটা হচ্ছে একান্তর। আর আর কি বলেছে, একজোড়া বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ দেখো 1 এর সঙ্গে 4, 2 এর সঙ্গে 3, 1 এর সঙ্গে 4, 2 এর সঙ্গে 3, আর লিখলাম না, এদিকেও রয়েছে 5 এর সঙ্গে 8, 6 এর সঙ্গে 6, এটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তো তোমাকে এইগুলো হচ্ছে একান্তর, এগুলো এটা একান্তর, এটা বিপ্রতীপ, এটা অনুরূপ কোণ। এবার তোমাকে বলেছে এখানে এক জোড়া করে নাম, একটা করে লিখলেই হবে, এক জোড়া করে, তাহলে তুমি এক জোড়া করে লিখে দেবে, এইরকম একটা করে জোড়া লিখে দেবে, এই যে। তো সেখানে তোমায় লিখতে হবে কোনগুলোর নাম দিতে হবে, এ জি ই এইভাবে দিতে হবে। ঠিক আছে, তাহলে 1 নম্বর 2 নম্বর করে লিখবে না, নামগুলো দিয়ে দিয়ে লিখবে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসছি দেখো 12 দাগের। 12 দাগের কি বলেছে, 12 দাগের বলেছে যেটা বলেছে, কি বলেছে, আমাদের
সপ্তম শ্রেণীর 55 জন ছাত্র ও অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রের প্রিয় খেলার তথ্য নিচে টেবিলে দেওয়া হলো। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের সাহায্যে প্রকাশ কর। কি দিয়েছে? ক্রিকেট খেলা, ফুটবল খেলা, হকি খেলা, টেনিস খেলা, বাস্কেটবল। আর এখানে সপ্তম শ্রেণীর ছাত্র সংখ্যা, অষ্টম শ্রেণীর ছাত্র সংখ্যা দিয়ে দিয়েছে, দ্বিস্তম্ভ লেখ করতে হবে। তো দেখো প্রথমত আমি এটা কত দাগের? 12 দাগের 1। এরকম ভাবে গ্রাফটা টেনে নেব। এই এখানে 0 দিলাম। তো ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস, বাস্কেটবল। ক্রিকেট, তারপরে কি আছে? ক্রিকেট আছে, ফুটবল, হকি। ক্রিকেট, ফুটবল, হকি, ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস আর বাস্কেটবল। টেনিস আর বাস্কেটবল। আর এদিকে সপ্তম শ্রেণী আর অষ্টম শ্রেণী দুটো করে বার করতে হবে। তো আছে দেখো 12, 14, 8, 11, 10। আমি যদি 1, 2, 3, 4 করি, নাম দিই। দেখো 1, 2, 3 সমান দূরত্বে দেবে। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। এইভাবে দিলাম নাম। দেওয়ার পরে বলছে সপ্তম শ্রেণীর গুলো কত আছে? 12 আছে। ক্রিকেটে আছে 12। দেখো এই হচ্ছে 12। তাহলে এইখানে দিলাম দাগ দিয়ে, এটা তোমরা স্কেলে করে টানবে। এটা হচ্ছে সপ্তম শ্রেণী, প্রথমটা সপ্তম শ্রেণীর করলাম। আর অষ্টম শ্রেণীর আছে 14, তার মানে এই জায়গায় দেখো দুজনের ক্রিকেট খেলার, এটা হচ্ছে সপ্তম শ্রেণী, এটা হচ্ছে অষ্টম শ্রেণী। এবার হচ্ছে ফুটবল খেলার ক্ষেত্রে দেখো 14 আর 16। ফুটবল খেলার ক্ষেত্রে এইটা হচ্ছে 14, এই সপ্তম শ্রেণীর 14 জন, আর 16 জন হচ্ছে এই। এটা সমান করে স্কেল দিয়ে, তোমরা খাতায় যখন করবে স্কেল দিয়ে সমান করে মাপটা করবে। 14 আর 16 হলো। আর তারপর কি আছে? হকি খেলা 8 আর 10। হকি খেলায় দেখো 8 রয়েছে, এইরকম ভাবে 8 গেল, 8 আর এই গেল 10। এই 8 আর 10। আর 11 আর 12 হচ্ছে টেনিস খেলা। 11 আর 12, 11 আর এই হচ্ছে 12। 11 আর 12 হচ্ছে টেনিস খেলা। আর তারপরে বাস্কেটবল হচ্ছে 10 আর 8। 10 হচ্ছে এই জায়গায়, 10 আর 8। ঠিক আছে। এবার তোমরা খাতায় দুটোকে বোঝাবার জন্য কি করবে? এটাকে এইভাবে দাগ দিয়ে দেবে। প্রত্যেকটা সপ্তম শ্রেণীটাকে এইভাবে দাগ দিলে, এই তাহলে আমি এইখানটা আমি এরকম ভাবে করে দেবো। এইভাবে যে দাগটা দিয়েছি সেটা হচ্ছে সপ্তম শ্রেণী। আর অষ্টম শ্রেণী আমি যদি এইভাবে দিই, তাহলে দুটোকে বোঝাবার জন্য আর কি তোমায় দাগগুলো দিতে হবে, যে এটা সপ্তম শ্রেণী, এটা অষ্টম শ্রেণী। হ্যাঁ, তাহলে এইটাতে আমি দিলাম এরকম, তাহলে এটা হচ্ছে অষ্টম শ্রেণী। এবার এইখানে দেখো, এইখানে এই যে উল্লম্ব রেখা বরাবর 1 একক মানে একজন ছাত্র। আমি এখানে 1, 2, 3, 4 করে যেহেতু দিয়েছি, তাহলে উল্লম্ব রেখা বরাবর হস্য লয় লয় ময় বয়, উল্লম্ব রেখা বরাবর 1 একক। 1 একক মানে এই যে এই 1 একক মানে হচ্ছে একজন ছাত্র। ঠিক আছে, একজন ছাত্র। তাহলে এই হয়ে গেল 12 দাগের 1 একটা। এরপরে কি আছে? 2 একটা বলছে পাড়ার বইয়ের দোকানে
5 বছরের গল্পের বই ও পড়ার বইয়ের বিক্রির তালিকা দেওয়া হলো, একটি দ্বিস্তম্ভ চিত্র অঙ্কন করো। 2019 থেকে 2020, 2021, 2022, 2023 5টা সালে দিয়েছে পড়ার বই আর গল্পের বই। দেখো এটা হচ্ছে দুইটা, এই এই, তাহলে আমি যদি এটাকে শূন্য নিই, ঠিক আছে, তাহলে পড়ার বই আর গল্পের বই দুটো বলেছে। আর সালগুলো হচ্ছে দেখো 2019, 2020, 2021, 2022, এটা একটু বাড়িয়ে দিই, 2023, এই পর্যন্ত 23 পর্যন্তই আছে। আর পড়ার বই আর গল্পের বই দেখো 1200, 1400 এরকম ভাবে আছে। তাহলে আমি যদি একটা দাগ মানে ধরো এই একটা দাগ মানে 100 ভাবলাম, এটা 200, এটা 300, 400, 500, 600, 700, 800, 9, 10, 11, 12, 13, 14, 15 কত পর্যন্ত আছে? দেখ 14 পর্যন্ত আছে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 এরকম দাগ দিলাম। আমি 1, 2, 3, 4 করে কিন্তু দাগ দিলাম, কিন্তু আমি এখানে লিখে দিলাম দেখো উল্লম্ব উল্লম্ব রেখা বরাবর বরাবর 1 একক, এই যে 1 একক, এই যে এটা, এই যে 1 একক, এটা মানে হচ্ছে 100 জন, কি বলেছে 100 জন না 100টি বই, 100টি বই, ঠিক আছে। এই 1 একক, এখানে 100, 200, 300 লেখার দরকার নেই, এখানে 1, 2, 3, 4 করে লিখলাম। আমি এখানে লিখে দিলাম যে 1 একক মানে 100টি। তাহলে আমাদের এখানে 3 এ আসা মানে কি 300, 5, 10 এ আসা মানে কি 1000, এটাই তো বোঝায়। তাহলে 2019 সালে আছে পড়ার বই আর গল্পের বই 1200 আর 1400। দেখো 1200 মানে 12 আর 1400 মানে 14, এই 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 এই, ঠিক আছে। 2020 সালে কত কত বলেছে? 800 আর 1100। তাহলে এই হচ্ছে 800, দেখো এখানে এই যা সমান, এই সমান করে 800 দিলে, আর 1100 হচ্ছে এখানে, এই 1100, এটা হলো। এরপর আছে 1000 আর 700, 1000 মানে 10 এ যাবে, আর 700, 700 মানে এখানে চলে আসবে, এই। এরপরে হচ্ছে 1300 আর 900, 1300 মানে হচ্ছে এই যে এখানে চলে এলো, 1300 আর হচ্ছে 900 হচ্ছে এই জায়গায়, এই। আর এরপরে কি আছে 1400 আর 1300, 1400 মানে একদম এখানে, একটু বেঁকে যাচ্ছে লাইনগুলো, তোমরা স্কেলের সাহায্যে করবে। 1400 আর 1300 মনে হচ্ছে যেন সেই সাপের মতো যেন বেঁকে যাচ্ছে, দেখো 1400 আর 1300। তাহলে এইবার এখানে প্রথমটা হচ্ছে পড়ার বই, তারপরটা হচ্ছে গল্পের বই। পড়ার বইটাকে তাহলে বোঝাবার জন্য আমি এরকম দাগ দিলাম, এই, তাহলে প্রত্যেকটাকে এরকম দাগ দিয়ে দিচ্ছি। প্রথমটা হচ্ছে পড়ার বই, এই, আর এইভাবে আমি গল্পের বইটা দিয়ে দিলাম। তোমরা পেনে করে স্কেলে করে সুন্দর করে করবে, এই। তাহলে এবার এখানে আমি লিখে দেবো এই এই বরাবর গুলো হচ্ছে, প্রথমটা দেওয়া হচ্ছে এরকম ভাবে, তাহলে এটা হচ্ছে পড়ার বই, আর দ্বিতীয়টা দেওয়া হচ্ছে এইভাবে, তাহলে এটা হচ্ছে গল্পের বই, ঠিক আছে। তাহলে দেখো এরপর 10-এর দাগের যে অঙ্কটা, 10-এর দাগের কি আছে বলছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এক একটাকে বলছে এবিসি একটা ত্রিভুজ অঙ্কন করো যার বিসি সমান 5.5 সেমি, কোণ এবিসি সমান 60 ডিগ্রি এবং কোণ এসিবি সমান 30 ডিগ্রি। তার মানে আমি যদি এইভাবে ত্রিভুজটা অঙ্কন করি, ধরো এ বিসি, ঠিক আছে, তাহলে বিসি সমান হচ্ছে 5.5 বলে দিয়েছে, আর এ বিসি কোণ, এই কোণটা বলে দিয়েছে 60 ডিগ্রি, আর এই কোণটা বলে দিয়েছে এ সিবি, এই কোণটা বলে দিয়েছে 30 ডিগ্রি, ঠিক আছে। তো এটা দেখো 10-এর দাগের এক একটা কি আছে, 10-এর দাগের এক একটা আগে আমার কি করতে হবে 5.5 সেমি
নিয়ে নিলাম, এই 5.57, ঠিক আছে। এটার নাম দিতে বলেছে বিসি, বিসি সমান হচ্ছে 5.5 সেমি। এই এবার যে দুটো কোণ বলেছে সেই দুটো কোণ এখানেই হয়ে যাবে আমার একবারে। এই হলো, প্রথমে বিসিটা নিয়ে নিচ্ছি, এই এখান থেকে ঠিক আছে, এটা হচ্ছে বিসি। এবার আমার 60 ডিগ্রি কোণ আঁকতে হবে এদিকে, তাহলে এদিকে 60 ডিগ্রি কোণ আঁকতে গেলে দেখো এই এই মাপটা হয়ে গেল 60 ডিগ্রি কোণ, ঠিক আছে। আর এদিকে কি করতে হবে, 30 ডিগ্রি। এই এই 60 হলো, এটাকে যদি অর্ধেক করি তাহলে এটা হয়ে যাবে 30 ডিগ্রি। এই তাহলে দেখো এই, আর এখান থেকে এইটা হচ্ছে 30 ডিগ্রি, ব্যাস। তাহলে এ বি সি এটা হচ্ছে 60 ডিগ্রি আর এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আর এই বাহুটার দৈর্ঘ্য 5.5 সেমি। তাহলে এবিসি হলো উদ্দিষ্ট ত্রিভুজ, এ বি সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ, উদ্দিষ্ট ত্রিভুজ ত্রিভুজ যার উদ্দিষ্ট ত্রিভুজ যার বিসি সমান 5.5 সিএম এবং কোণ এ বি সি সমান 60 ডিগ্রি ও কোণ এ সি বি সমান হচ্ছে 30 ডিগ্রি। এই এরপর দুয়েরটা, একটি আয়তক্ষেত্র পি কিউ আর এস অঙ্কন করো যার পি কিউ সমান 4.2 আর কিউ সমান 6.7। আচ্ছা, একটা প্রথমে আমি আয়তক্ষেত্র অঙ্কন করি। দেখো পি কিউ আর এস, যেখানে পি কিউ বলে দিয়েছে 4.2 আর আর কিউ বলে দিয়েছে 6.7। বা আমি যদি এটাকে যদি পি কিউ আর এস যদি নাম দিই, তার মানে একদিকে 4.2 হলে অপরদিকে এই দুটো 4.2 হবে, আর এটা 6.7, এটাও 6.7। আমি যখন আঁকবো 6.7 বড় বাহুটা নিচের দিকে নেবো, ঠিক আছে। তাহলে 4.2 আর 6.7, ঠিক আছে। তাহলে 4.2 আর 6.7, পি কিউ সমান হচ্ছে 4.2 সিএম, পি কিউ আর কিউ সমান হচ্ছে 6.7 সিএম। তাহলে এই প্রথম টানলাম, টানার পরে আমি এখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছি, কারণ আয়তক্ষেত্রের তো কোণ 90 ডিগ্রি হবেই। তাহলে এই হলো, এখান থেকে এই হলো, এখান থেকে এই হলো, এই এই তাহলে এটা হয়ে গেল 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি হলো। এরপরে 6.7 সেমি, 6.7, এই এখান থেকে এই, আচ্ছা, আর পি কিউ এটা হচ্ছে 4.2, এখান থেকে এটা 4.2, 6.7, এই এই তাহলে পি কিউ আর এস এটা হচ্ছে 4.2 সিএম, 4.2 সিএম, এটা 6.7 সিএম, 6.7 সিএম, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে পি কিউ আর এস হয়ে গেল। অতএব পি কিউ আর এস হলো উদ্দিষ্ট
উদ্দিষ্ট আয়তক্ষেত্র যার পিকিউ সমান 4.2 cm এবং কিউআর সমান 6.7 cm। এরপরে তিনেরটা, একটি চতুর্ভুজ এস এ এন ডি অঙ্কন করো যার এস এ সমান 5.6 সেমি, এ এন সমান 4.5 সেমি, এ এস ডি সমান 45 ডিগ্রি, এস এন ডি সমান 75 ডিগ্রি এবং এ এন ডি সমান 110 ডিগ্রি। তাহলে দেখো একটা চতুর্ভুজ, এরকম একটা চতুর্ভুজ নিলাম এস এ এন ডি স্যান্ড, ঠিক আছে। এস এ বলে দিয়েছে 5.6, এ এন হচ্ছে 4.5, এ এস ডি এই কোণটা বলে দিয়েছে 45 ডিগ্রি, এস এন তাহলে এই কোণটা হচ্ছে 75 ডিগ্রি, আর এ এন ডি এই কোণটা বলে দিয়েছে 110 ডিগ্রি। তাহলে কিভাবে আঁকবো? তাহলে আমি যদি ধরো এই বাহুটা নিলাম, নেওয়ার পরে এখান থেকে 4.5 নিলাম, এখানে 75, এখানে 110 টানলাম, টানার পরে এখান থেকে এটা 5.6 নিলাম, 5.6 এইখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা আঁকবো, একে এইখানে যেখানে ছেদ করবে যোগ করে দেবো। তাহলে আমাকে এখানে নিতে হবে, দেখো 5.6, এই 5.6 হলো, আর এন হচ্ছে 4.5, এই হলো। এবার দেখো তোমরা 75 ডিগ্রি 110 ডিগ্রি এগুলোকে পাশে টেনে নেবে, পাশে নিয়ে ওই কোণের সমান করে এখানে করবে। আমি এখানে একবারে চাঁদা বসিয়ে করিয়ে দিচ্ছি, ঠিক আছে, নাহলে আমাকে আবার ও পাতায় গিয়ে করতে হবে, এদিক ওদিক করতে হবে। তো আমি এখানে একবারে করছি, তোমরা কিন্তু সেটা করবে না। তোমরা আগে 75 ডিগ্রি 45 ডিগ্রি 110 ডিগ্রি কোণগুলো এঁকে নেবে চাঁদার সাহায্যে, সেখান থেকে সমান করে এখানে করবে, ঠিক আছে। তো এখানে 75 ডিগ্রি, তাহলে এই যে 75 ডিগ্রি কোণটা, এই 60 70 75, 75 মানে এখানে, তাহলে আমি এইটাকে এইরকম যোগ করে দিলাম 75 ডিগ্রি, তাহলে এই কোণটা বেরোলো 75 ডিগ্রি। আর এখানে আমার 4.5টা নিতে হবে, দেখো এই যে এই 4.5 নিলাম, এখান থেকে এই 4.5, এরপরে 110 ডিগ্রি এখানে নিতে বলছে, এটা বসালাম, বসিয়ে 110 ডিগ্রি হচ্ছে এই যে এই কোণটা হচ্ছে 110 ডিগ্রি, 110 ডিগ্রি, আর এইটা হয়ে গেল 4.5। এবার এইখানটা কত নিতে হবে আমাকে, এই দিকে 5.6 এখান থেকে নিয়ে এই 5.6 নিলাম, ঠিক আছে, এইটা হয়ে গেল 5.6। তাহলে এস এ এন, এবার ডিটা কোথায় হবে, তার জন্য এখানে কি করতে হবে, 45 ডিগ্রি একটা অ্যাঙ্গেল করতে হবে, ঠিক আছে। তো এই জায়গায় আমি যদি এইভাবে বসাই, দেখো এই, ঠিক আছে, এই হলো, এখান থেকে 60, এটাকে এইভাবে করার থেকে আমার মনে হয় তোমরা পাশে টেনে পাশ থেকে করে নিও, সুবিধা হবে। আমি এখানে 45 ডিগ্রিটা একবার টেনে দিচ্ছি, কারণ এখানে হিজিবিজি হয়ে যাবে। তাহলে এই দেখো 40 আর 50-এর মাঝখানে 45 ডিগ্রি, এইটা খুব ন্যারো হয়ে গেল এই জায়গাটা, ঠিক আছে, এই হয়ে গেল, এই জায়গায় ছেদ করছি। তাহলে এস এ এন ডি, এইখানে দেখো ছোট্ট মতো একটা বাহু বেরোলো, তাহলে এস এ এন ডি হলো উদ্দিষ্ট চতুর্ভুজ যার যেটা বলে দিয়েছে, বা যার এস এ সমান 5.6, এন সমান 4.5 এবং কোণগুলো বলে দিয়েছে, এগুলো লিখে দেবে, ঠিক আছে।
4 নম্বর প্রশ্নপত্রের 12 দাগ পর্যন্ত করানো হয়েছিল, সেটা করিয়ে দিলাম। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে।